যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় তারেক রহমান। ক্ষমতায় গেলে চট্টগ্রাম হবে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী। জামায়াত কখনো চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না, রাজধানীতে নির্বাচনী জনসভায় বললেন দলটির আমির। চতুর্থ দিনে জমজমাট নির্বাচনী প্রচার। শহর থেকে গ্রামে ভোট উৎসবের আমেজ। ভোটারদের টানতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিদেশি কূটনীতিকরা সন্তুষ্ট, জানালেন সিএসি। যে কোনো মূল্যে সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যাশা। আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, যে কোনো অপরাধীর জামিনের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা এড়িয়ে গেলেন যশোর কারাগারে ছাত্রলীগ নেতার প্যারেলের বিষয়টি। দখলবাজির খবর প্রচার করায় ক্ষুব্ধ বাকুশা মার্কেটের সমিতির নেতারা, দিচ্ছেন হুমকি। গণমাধ্যম কর্মীদের তোপের মুখে পণ্ড সংবাদ সম্মেলন। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথেই আছি সালিহা পারভিন সাথী। ফেনীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শকের বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান কখন বক্তব্য রাখতে পারেন? এছাড়া এই নির্বাচনী সমাবেশে জনসমাগম কেমন দেখতে পাচ্ছেন? বিএনপির যে নির্বাচনী যে সমাবেশ, তো যে জায়গা থেকে এখন ফেনীতে, অর্থাৎ এই যে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এই মাঠ প্রাঙ্গণে, তো সবশেষ যে তথ্যটি আছে সেই তথ্য যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনো এই সমাবেশ স্থলে এসে পৌঁছাননি। তবে এখানে যারা কেন্দ্রীয় নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা এখানে বক্তব্য রাখছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনো এই যে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে এসে এখন পর্যন্ত এসে পৌঁছাননি। তবে একটু তথ্য হচ্ছে যে তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। সাথে একটু দেখাতে চাই আসলে একেবারেই পরন্ত বিকেল আর একেবারে লোকারণ্য এই যে পাইলট উচ্চ বিদ্যালয় ফেনী। যদিও আপনাকে একটু মঞ্চে যারা আছেন বক্তব্য রাখছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা বক্তব্য করছেন। তবে একেবারেই এই মাঠটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে লোকারণ্য। অর্থাৎ এই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যে মাঠ প্রাঙ্গণটি ভরে আমরা দেখেছি যে একেবারে আশেপাশের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাতেও কিন্তু মানুষের বিপুল সমাগম। অর্থাৎ উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই। আমরা যদি বলি এখানে একটু বিশেষ বিষয় একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে ফেনী মানে হচ্ছে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মানে পরিপূরক আমরা যদি বলি, কারণ বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা এই ফেনীতে। তো সেই জায়গা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হচ্ছে তার নানার বাড়ি। তো এই যে একটা আবেগ, একটা সমাবেশের বিষয়টি আছে, সেইখানে আবেগ উচ্ছ্বাসের বিষয়টি কিন্তু অনেকটা কাজ করছে এখানকার সকল স্তরের মানুষ, নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে আমরা দেখেছি একটা প্রচলিত স্লোগান এই সমাবেশে। আমরা দেখেছি নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা কিন্তু বলছেন যে ফেনীর মেয়ে খালেদা, মোদের গর্ব আলাদা, এরকম একটি স্লোগানের মধ্য দিয়ে তারা কিন্তু মুখর করে রেখেছে এই সমাবেশ প্রাঙ্গণটি। অর্থাৎ এখানে অন্যান্য যে বিষয় সেটির মতো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ অর্থাৎ 17 বছর তো নির্বাচিত জীবন তিনি শেষে দেশে ফিরেছেন, এবং সেই সঙ্গে আসলে বলতে গেলে 2 যুগেরও বেশি সময় পরে তিনি আসলে ফেনীতে আসছেন। 2006 সালে ফেনীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছিলেন। তো সব মিলিয়ে এখন অপেক্ষা আর পালা, এখানে বিপুল সমাগম, লাখো জনতা অপেক্ষা করছে বিএনপি চেয়ারম্যান কখন আসবেন। তো আমাদের তথ্য হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই সমাবেশস্থলে এসে পৌঁছাবেন। নিশ্চয়ই তখন তার বক্তব্য এবং অধীর আগ্রহী যে মানুষগুলো রয়েছে নিশ্চয়ই তাদের অবসানের পূর্ণতা পাবে, সমাপ্তি ঘটবে, এমন একটি অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে এখানে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণায় কথা বলছেন ইশরাক হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করলাম, তখন অগাস্ট মাসে ভোলা জেলা ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, তার নাম ছিল আব্দুর রহিম, ওনাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, এবং ওই নূরে আলমকে আমি ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছিলাম। আমি দেখে আসার
বের হওয়ার 5 মিনিটের মধ্যে শুনতে পাই যে তিনি আর নাই, তিনি শহীদ হয়েছেন। এবং আমি যখন দেখতে যাই তো মুখ মানে ভর্তি গুলি। আমি ওই দৃশ্য দেখে আমি আসলে সেই দিনই আমার আসলে মোটামুটি আমার ভবিষ্যৎ আমি নির্ধারণ করে নিয়েছিলাম। আমি নিজেই নিজেকে বলেছিলাম যে বাঁচি মরি যাই হোক না কেন, কিন্তু এই যে আমরা ভারতের তাবেদার দল, তারা যে আমাদেরকে প্রজা বানিয়ে রেখেছে, এদের বিরুদ্ধে আসলে মুক্তিযুদ্ধের মতোই একটা যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই। এবং সেখান থেকে আমি লড়াইটা আমরা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন আমাদের মহাসমাবেশ এবং সর্বশেষ 28শে অক্টোবরের সময় যেভাবে বর্বরোচিত হামলা করা হয়, এরপরে হরতাল অবরোধে কিন্তু বিএনপির নেতাকর্মীরাই তখন সেটিকে সফল করেছিল। এবং তার কিছু মাসের মধ্যেই আমরা এই গণঅভ্যুত্থানটি দেখতে পাই। অতএব এখন যে আমাদেরকে 24-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর এই প্রতিপক্ষ দলটি তারা পূর্ণাঙ্গ ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো, তখনও আমরা কিছু বলি নাই। ঠিক আছে, আমাদের কথা হলো যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্টকে হটানোর জন্য, সেটি আমরা সফল হয়েছি, এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সেই পর্যন্ত মেনে নিতাম। তার কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম এদেরই একটা চক্রান্ত শুরু হলো এবং আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে টার্গেট করে এক ধরনের প্রচারণা চালানো হলো। এবং মিটফোর্ডে যখন একটা হত্যাকাণ্ড ঘটানো হয় যুবদলের এক কর্মী, সেখানে কিন্তু আমাকেও টার্গেট করা হয়েছিল। যেহেতু পুরান ঢাকার সাইড, প্রথমেই ওদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা একটা মিথ্যা বয়ান লিখলো, অথচ ওই যুবদলের আমি কিন্তু চিনি না তাদেরকে। তো প্রথমে আমার ব্যাপারে বললো যে আমি শেল্টার দিচ্ছি, আমি হত্যার সাথে জড়িত। তারপরে তো আমাদের নেতার নামেও এটা বললো এবং ওনার বিরুদ্ধে বিভিন্ন আজে বাজে স্লোগান দিয়ে মিছিলও করলো তাদের ছাত্র সংগঠন। তো তখনই আমি অত্যন্ত হতাশ হয়েছিলাম। আসলে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের তো সবার পাশাপাশি সহ অবস্থান করার কথা ছিল। আমরা তো ওই পূর্ববর্তী সময়ে যে একটা শত্রুতা তৈরি হয়েছিল, যে রাজনৈতিক বিভাজন তৈরি করে জাতিকে বিভক্ত করা হয়েছিল, সেখান থেকে তো আমরা পরিবর্তন ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাচ্ছিলাম। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যখন করে, তখন তো আর আমাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা আর বজায় থাকে না। তখন তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 176, ঢাকা 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আছে আমরা ঢাকা জেলায়। এখন আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা সংসদীয় আসন 3-এ বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সুলতান আহমেদ খান। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসন থেকে নির্বাচন করছেন, কেন নির্বাচন করছেন এবং সাধারণ মানুষ কেন আপনাকে বেছে নেবে? আমি নির্বাচন করতেছি এই জন্যই, মানুষ ভালো শাসন পায় না, ভালো লোক পায় না, বিধায় আমাকে আমার আমির এখানে দেওয়া হয়েছে যে এখানে ভালো লোক ছাড়া এখানে সৎ শাসন হবে না। সৎ শাসন হবে না। আগে পরে যা দেখা হয়েছে, এই দেশের মধ্যে অনেক দুর্নীতি কিংবা বিভিন্ন অন্যায় করে, এই অন্যায় করার কারণে ভালো লোক পাওয়া না যাওয়ার কারণে এখন এখানে আমাদের নির্বাচন করতে আমরা আসছি। আপনারা নির্বাচিত হলে কি কাজ করবেন যেটা মানুষের উপকারে আসবে? আমাদের যদি নির্বাচন দিতে করা হয়, ইনশাআল্লাহ এই দেশে আমরা এখানে ঢাকা 3-এর এখানে দুর্নীতি আছে, দুর্নীতি থেকে আমাদেরকে দেশকে বাঁচাতে হবে। এখানে বিভিন্নভাবে কলেজ নাই, হাসপাতাল নাই, এবং এখানে ভালো মানে স্কুল কলেজ নাই। পাশাপাশি এলাকার মধ্যে আপনি মনে করেন মেম্বার চেয়ারম্যান বিভিন্ন লোক আমাদের ভালো সৎ ভাবে আসে না, কেননা ভালো লোকের নেতৃত্বে তো ভালো লোক আসে। এখন ওই জন্যই আমরা এখানে আসছি যে আমাদের এখানে একটা পরিবেশ তৈরি করতে হবে এবং এই এলাকার মধ্যে ভালো শাসন হবে, এলাকাটার সমাজটাকে সুশাসনে পরিণত করবো। ইসলামিক মন মাইন্ডের মানুষ যদি ক্ষমতা আসে তাহলে নারীরা পিছিয়ে পড়তে পারে, আমাদের সমাজে এরকম একটা বার্তা আছে। আসলে আপনারা কি করবেন নারীদের জন্য? নারীদেরকে পিছিয়ে পড়ার তো কোনো যুক্তি নাই। নারীরা হলো আমাদের মাতার তাজ, কি কথা ঠিক না? নারীরা হলো আমাদের মা জাতি। তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা সুশাসন, তাদেরকে ভালো ব্যবস্থা করব। স্কুল কলেজ বিভিন্নভাবে তাদের শালীনতা ভাবে তারা করতে পারবে, এই চাকরি করতে পারবে, বিভিন্ন কর্মস্থান যেতে থাকতে পারবে, এবং এখানে যাতে কি তাদের কোনো সমস্যা না হয় এটা আমাদের মাধ্যমে দেখা হবে একমাত্র। তার কারণে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই দিছে, নারীদেরকে প্রাধান্য দাও, নারীদেরকে। এখানে আরো ইসলামী দলের আরো একজন প্রার্থী আছে, তাকে না দিয়ে আপনাকে কেন ভোট দেবে? দুই একটা কারণ যদি বলেন।
একটা কারণ হলো আমাদের নীতিমালা, মানে নীতিমালা গঠনতন্ত্র, আমাদের গঠনতন্ত্র আছে কোরআন হাদিস, এটা আমাদের সংগঠন আছে, এটা আমার সাথে যারা আছে তারা কিন্তু পরিপূর্ণতা নাই। অতএব কারণেই আমাদের এখানে নীতিমালাটা থাকার কারণে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের এই দেশ পরিচালনা করতে হবে, আমাদের নেতার নির্দেশ, এবং এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা করছেন এবং আল্লাহ রাসূলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা ওটাই করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরো কিছুক্ষণ থাকবো এই ঢাকা 3 আসনে। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। দেশের মানুষ পরিবর্তন চায়, তাই বিএনপি সরকার গঠন করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত আর দুর্নীতির টুটি চেপে ধরা হবে, এমনটাই বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে লাখো মানুষের উপস্থিতিতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি আর বলেন, শুধু সমালোচনায় দেশ চলবে না, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। দেশজুড়ে নির্বাচনী হাওয়ার গতিময়তা যেন বড় আকারে ধরা দিয়েছে চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে। বিপুল সমাগম, স্লোগান, মিছিল আর পদচারণায় এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। চট্টগ্রামের দীর্ঘ 2 দশক পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন। তিনি মঞ্চে আসার সাথে সাথে উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো নেতাকর্মী। তারেক রহমানের আগমন বাংলাদেশের প্রাণ। ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান বিএনপি নেতারা। এই পতাকাকে সমুন্নত রাখতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের রক্ষা কবচ। এদেশের মানুষের নেতা জনাব তারেক রহমান সেই পতাকা পেয়েছেন বাংলাদেশের জনগণের মাধ্যমে। এই অর্থনীতির সুফল বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ আগামীতে। যুবক, তরুণ, কৃষক, শ্রমিক, পেশাজীবী, মহিলা, পুরুষ, সর্বস্তরের মানুষের কাছে গণতন্ত্রের স্বাদ যেভাবে পৌঁছে দেবে বিএনপি। রাজনৈতিক সমালোচনায় ব্যস্ত থাকলে জনগণের কোনো উপকার হবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। জানান, তার দল ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়াসও ব্যক্ত করেন তারেক রহমান। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার প্রসঙ্গও তোলেন বিএনপি চেয়ারম্যান। সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি, ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ধানের শীষের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি। একদিকে উত্তপ্ত ভোটের মাঠ, অন্যদিকে ভোটের রাজনীতি ও সমীকরণ, সঙ্গে পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য। এসবের পাশাপাশি প্রতিশ্রুতি সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দারুণভাবে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এখন দেখার বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি কতটা এই গণজোয়ার ধরে রাখতে পারে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে স্মরণকালে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী শোডাউন করল বিএনপি। এই জনস্রোতকে কেবল একটি সমাবেশ নয়, বরং নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাবের জানান দিল দলটি, এমনটাই মনে করা হচ্ছে। এই গণজাগরণ চট্টগ্রামের 16টি আসনে জয়ের পথ সুগম করবে বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। জনসমুদ্রের উত্তাল ঢেউ যেন আছড়ে পড়েছে চট্টগ্রামের রাজপথে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত ছিল বন্দরনগরীর অলিগলি। শেষ পর্যন্ত লাখো মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক পলক গ্রাউন্ডের সমাবেশ রূপ নেয় এক বিশাল জনস্রোতে।
এই শোডাউনের মধ্য দিয়ে চট্টগ্রামের 16টি আসনেই নিজেদের শক্ত অবস্থানের জানান দিল বিএনপি, যা অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও শক্তিশালী বার্তা, এমনটি মনে করছেন তরুণ নেতারা। মহাসমাবেশের রূপান্তরিত হলো, এটা অন্যান্য রাজনৈতিক দলের জন্য বিরাট একটা বার্তা হিসেবে পৌঁছে গেছে মনে করি আমরা। সমাবেশের মাধ্যমে আমরা জানান দিচ্ছি আগামীর এই চট্টগ্রামে 16টি আসন তারেক জিয়াকে উপহার দিতে পারবো। সমাবেশের অন্যতম লক্ষ্য ছিল ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দেয়া ও তৃণমূলের কর্মীদের উজ্জীবিত করা। প্রার্থী ও তাদের সমর্থকরাও এই জমায়েতকে দেখছেন জয়ের পদধ্বনি হিসেবে। যারা চট্টগ্রামে বিএনপিকে নিয়ে কথা বলে তাদের জন্য একটা বার্তা চলে গেছে, বিএনপি বিফল ভোটে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। মানুষের যে সাধারণ উপস্থিতি, ইনশাল্লাহ এটা প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ধানের শীষের বিজয়কে আরো সুনিশ্চিত করবে। জাতীয় নির্বাচন ঘিরে এখন থেকে এভাবেই উজ্জীবিত থাকতে চায় বিএনপি। আগামী যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটার একটা বিশাল একটা প্রভাব এই নির্বাচনে পড়বে বলে আমি মনে করি। বিএনপিকে ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনী লড়ে বিএনপি যে পূর্ণ শক্তিতে নামার প্রস্তুতি নিচ্ছে বন্দরনগরীর রাজপথ তারই সাক্ষী হয়ে রইল। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের পরামর্শ চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে ইউথ পলিসি টক অনুষ্ঠানে এমন পরামর্শ চান তিনি বলেন, ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে বিএনপি, দেশের বাইরে পাঠানো হবে প্রশিক্ষিতদের। রবিবার সকাল 10টার পর চট্টগ্রামের একটি হোটেলে শুরু হয় ইউথ পলিসি টক। এতে অংশ নেন নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের 3 শতাধিক শিক্ষার্থী। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, সরকার গঠন করতে পারলে দুর্নীতি রোধে কাজ করবে বিএনপি। প্রত্যেকটি খাতে অটোমেশন কার্যকর করা গেলে কমে আসবে দুর্নীতি। আমরা যেটা করতে পারি, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করি, তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের ব্যবস্থা করতে পারি। বিএনপি একটি রাজনৈতিক দল, তাই প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে না পারলে হারাতে হবে জনসমর্থন। আর কোনো রাজনৈতিক দলেই চায় না জনসমর্থন হারাতে। যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে তাদেরকে স্টুডেন্ট লোন নামে কোনো লোন দেওয়া যায় কিনা, এটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। তো না করলে তো আপনার সাপোর্টটা আমার থেকে চলে যাবে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে কেন আমি আপনার সাপোর্টটা হারাতে চাই? মানে এটা লজিক মেক করে না। বিএনপির চেয়ারম্যানকে কাছে পেয়ে এবং তার পরিকল্পনার কথা শুনে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরাও। ক্ষমতায় আসার পরে তাদের রাজনৈতিক সময়টাকে কিভাবে কাজে লাগাবে, কি কি পরিকল্পনা নেবে, এসব সম্পর্কে জানতে পারছি। ভেবে চিন্তায় প্র্যাকটিক্যালি বলেছে, আমার বিশ্বাস যে উনি সবকিছু আসলে বাস্তবায়ন করবে। অনুষ্ঠান শেষে পোলোগ্রাউন্ড জনসভায় যোগ দেন তারেক রহমান। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি করবে না, এমনকি কাউকে করতেও দেবে না। রাজধানীতে নির্বাচনী জনসভায় কথা বললেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঢাকা 5 আসনে আওতাধীন যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি উল্লেখ করে দল ও জোটের প্রার্থীদের জন্য ভোট চাইলেন জামায়াতের আমির। তিনি বলেন, এই দেশ চলবে জনগণের টাকায়। গণভোট জুলাই থেকে শুরু করে 71 এর শহীদদের রক্তের প্রতিদান। শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য 47, 71, 24-এ যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর ভোটাররা বলছেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এমন ব্যক্তিকেই নির্বাচিত করতে চান তারা। রাজধানীর সবুজবাগ, মুগদা ও খিলগাঁও থানাধীন এলাকা নিয়ে গঠিত ঢাকা 9 আসনেও চতুর্থ দিনের মতো প্রচারণা। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, ভোটারদের কাছে তারেক রহমানের সংস্কার 31 দফা পৌঁছে দিচ্ছেন তিনি, ভোটাররাও তা গ্রহণ করছে। নাগরিক সুবিধা বঞ্চিত এই এলাকার মানুষের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন তিনি। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সবার দায়িত্ব বলছেন ভোটাররা। সকালে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের পক্ষে ভোট চান এবং প্রার্থীদের সকলকে সমান সুযোগ দেওয়ার দাবি করেন তিনি।
যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার খুব বড় পাওয়া মানুষের কাছ থেকে এত ভালোবাসা, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি এবং আমাদের ইশতেহারটা একেবারেই মাঠ থেকে উঠে আসে। সবার জন্য সমান মাঠ থাকবে এবং সবাই সমানভাবে প্রচার করতে পারবে। এখানে স্বৈর শাসকদের মতো কেউ আচরণ করবে না। এলাকার লোকজন আমাকে যে ভালোবাসা, স্নেহ এবং তারা যে আমার অনুপ্রাণিত হচ্ছে, যারা যে কাছে টেনে নিচ্ছে, এই জন্য আমি আত্মবিশ্বাসী। নির্বাচনী আবহে দেশের উৎসবের আমেজ। চতুর্থ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে প্রার্থীদের পদচারণায় মুখর রাজপথ থেকে চায়ের দোকান। ভোটারের দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়া দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটারদের কাছে টানতে চতুর্থ দিনের প্রচার প্রচারণায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। রবিবার সকালে খুলনার ডুমুরিয়ায় প্রচারণায় খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার পথসভায় বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর যারা চাঁদাবাজি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে তারাই এখন নিরাপত্তা দেওয়ার কথা বলে ভোট দাবি করছে। ৫ তারিখের পরে তখন তো আওয়ামী লীগ ছিল না, এই ভাঙচুরটা কারা করলো এই প্রশ্ন আমরা করতে পারি না। তারাই এখন এসে বলতেছে আমরা নিরাপত্তা দেব। যারা দোকান ভাঙো, চাঁদা চাও, বাজারে যারা একটু বিস্কিট বেচে, বাদাম বেচে, ফেরিওয়ালা রাস্তার পাশে বসে কিছু দোকানদারি করে, তার কাছ থেকেও তারা চাঁদা তোলে। মেহেরপুরে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা চালান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। এ সময় তিনি অভিযোগ করেন, প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। প্রশাসনকে দেখেছি একটা দলের প্রতি বেশি লয়ালিটি দেখানো কিংবা ঝুঁকে পড়াটা, এরকম কিবলা ঠিক করার যে একটা প্রবণতা দেখছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এদিকে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদী ৫ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। গণসংযোগের সময় তিনি বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করছে, ভোটাররাই তাদের প্রত্যাখ্যান করবে। মানুষকে যে প্রতারণা করছে, বিভ্রান্ত করছে, ধর্ম ব্যবসায়ী হিসেবে চিহ্নিত হয়েছে এবং তারা অতীতে মানুষের কল্যাণে মঙ্গলে কতটুকু অবদান রাখতে পারছে এই দেশে মানুষ ভালো করে জানে। তাই আমি এই বিষয়ে আমি খুব একটা উদ্বেগ উৎকণ্ঠা আমাদের নেই। আমরা জানি যে জনগণ এই ভোট সিদ্ধান্ত কোনোদিন নেবে না। শরীয়তপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুরে উন্নয়নের কাজ করা হবে। প্রচারণার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে জনসংযোগ করেন বিএনপির মহাসচিব ও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপির নেতাকর্মীদের সে কাজ করতে দেওয়া হবে না। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমার সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কখনোই এলাও করবো না। আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না। আসিফ খান, ডিবিসি নিউজ। ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরা। সকালে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, যে কোনো মূল্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির কথা তাদের জানানো হয়েছে। এ সময় নির্বাচনের সময় নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়। বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কূটনীতিকরা সহযোগিতার আশ্বাস দেন। কোশ্চেন করেছিলেন যে আমরা পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা। তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট, কী পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে, কী প্ল্যান, কার আন্ডারে এগুলো চলবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের নয়, যে কোনো অপরাধী জামিন দেওয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে কৃষি বিষয় সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নে এমন জবাব দেন তিনি। যশোরে কারাগারে আছেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম। তার স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর পর প্যারেলে মুক্তি না দেওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কৌশলে তা এড়িয়ে যান উপদেষ্টা। কৃষি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অন্য কিছু নয়, কৃষি নিয়েই কথা বলার অনুরোধ জানান তিনি। অন্তর্বর্তী সরকারের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি আছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে। না না না, আমি দায়বদ্ধ না। আমি আজকে কৃষির জন্য ডাকছি না, আমি কৃষি ছাড়া বলবো না। আমি কৃষি আজকে শোনেন।
ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।